মানে this is the last class before our final term examination. আমাদের ফেস টু ফেস ক্লাস হলে আসলে আজকে দেখা যাইতো যে আমরা একটা ফেস্টিভ মোডে থাকি। একদম লাস্ট ক্লাস, একটা সেমেস্টার, লং সেমেস্টার আমরা শেষ করেছে অনলাইনে। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট সেমেস্টার হচ্ছে গিয়ে মানে যেটাকে বলা যায় যে আমরা একদম ফুল ফ্লেজের যে অনলাইনে ছিলাম সেটার সেই বেসিসে এটা হয়তো আমরা আশা করতে পারি যেটা আমাদের লাস্ট সেমেস্টার। এরপরে আমরা আর কোনো সেমেস্টার এরকম, আমিও চাই না যাতে দেশের পরিস্থিতি এমন কোনো দিকে যাক যাতে আমরা আবার অনলাইন ক্লাসের দিকে যাই। আসলেই অনলাইন ক্লাস ভালো লাগে না, সত্যি কথা আমাকে যদি বলেন। আমি একদমই আর অনলাইন ক্লাসে চাই না। অনলাইনে ঠিক আছে, হয়তো আমরা একটা নতুন লার্নিং এর মধ্যে দিয়ে গিয়েছি, সেই ক্ষেত্রে আমরা অনেকেই বলেন যে মানে ব্লেন্ডেড এর দিকে আমরা যেতে পারি, কিন্তু অতটুকুই। এর বাইরে আমাকে যদি বলেন যে নতুন একটা মেথডস আসছে সেই কারণে আমরা ব্লেন্ডেড এর দিকে গেলাম, এর বাহিরে আমি আর ফুল ফ্লেজে অনলাইনে আসলেই চাই না। কজ মানে আমাদের মতো একটা দেশে যেখানে মানে টেকনোলজি এতটা ডেভেলপ না, এবং যেটা হচ্ছে যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা আসলে কাজগুলো করছি, তো সেখানে দেখা যায় যে অনলাইনে যখন আমরা চলে আসছি, স্টুডেন্টদের মধ্যে একটা অনীহা আছে, টিচারদের মধ্যে একটা অনীহা ছিল, সেটা হয়তো আমরা অনেকাংশে ওভারকাম করেছি। কিন্তু এরপরে যেটা হয়েছে, যেহেতু এখানে ল্যাক অফ কমিউনিকেশন এর একটা বিষয় আছে, আমরা সবাই ওয়েল ট্রেইনড ছিলাম না। সো এখান থেকে আমরা যেটা আসলে দেখেছি সেটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন বলতে আমরা যেটা বুঝি সেখানে অনেকাংশেই আমরা একটা সময়, আমি ফিল করেছি, আমি জানি না অন্য অন্য শিক্ষকরা আমার সাথে এটাতে এগ্রি করবেন কিনা, আমরা কোয়ালিটি এডুকেশনে একটা সময় আসলে ফেইলড হয়েছে। আমার কাছে এটা মনে হয়েছে, আমরা যতই চেষ্টা করি না কেন, স্টুডেন্ট এন্ড বলেন, টিচার এন্ড বলেন, একটা সময় সেটা আমাদের যেটা আসলে টার্গেট ছিল, সেই টার্গেটে অনেক জায়গাতে আমরা আসলে ফেইলড। আমি এইটুকু ফিল করেছি। তো সেই বেসিসে আমি বলবো তারপরেও মানে একদম একটা শিক্ষা ব্যবস্থা, একটা দেশের শিক্ষা ব্যবস্থা, স্পেশালি হায়ার এডুকেশন, সেটা একটা একটা পুরো একটা বছর বন্ধ থাকার থেকে, একটা বছর না, চিন্তা করেন যে আমরা যে সময় আসলে অনলাইনে এসেছিলাম সেটা যদি আসলে না আসতো, আহ আমরা আমি একটা স্প্রিং সেমেস্টার, আমার মনে আছে, একটা স্প্রিং সেমেস্টারে আমরা হচ্ছে গিয়ে এরকম অনলাইনে চলে আসলাম, আর একটা স্প্রিং এ আমরা আবার অফলাইনে। সো 2 ইয়ার্স, 2 ইয়ার্স একটা দেশে এডুকেশন তো আসলে বসে থাকতে পারে না। সেভাবে চিন্তা করলে আমরা আসলে হিউজ ইমপ্রুভমেন্টে গিয়েছি। তো তারপরেও আমি বলবো যে আসলেই আর অনলাইন ভালো লাগে না। রুটিনের একটা খুব আমার বড় ধরনের ব্রেকডাউন হয়ে গেছে, আমার আমার একদম বডি সাইকেল চেঞ্জ হয়ে গেছে। আমার দেখা যায় রাতে ঘুম আসে না, আমার ঘুমটা আসে হচ্ছে গিয়ে বিকালের দিকে। কারণ আমি সারা রাত ওই যে কাজগুলো করি, বিকালের দিকে হচ্ছে গিয়ে মানে ক্লাস, সকাল থেকে ক্লাস নিয়েছি, বিকালের দিকে ক্লাস, কাজটা শেষ হয়ে মানে আমার তখন ওই টাইমটা আমার বডির মনে হয় যে তার এখন রেস্টের টাইম। সো ওই দিকের ওই টাইমটাতে একটা ঘুম আসে, আর অথচ আমার হচ্ছে গিয়ে আহ আহ আহ, অথচ আমাদের যেটা হয় যে সেটা হলো গিয়ে যে আমাদের কিন্তু ওই টাইমটা মানে আমার আমার মানে আমি এটা বলছি যে অথচ অফিসে থাকলে আমার আমার খুব আর্লি ঘুম চলে আসতো, যেহেতু প্রেসারে থাকি কাজের, একটা চলে আসতো। সবচেয়ে বড় যেটা আমার হয়েছে যে আমার রুটিনে একটা ব্রেকডাউন হয়ে গেছে, একটা বড় ধরনের ব্রেকডাউন। রুটিনটা আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছি না। এই জিনিসগুলো আমার আসলে ছিল না, অনলাইনে আসার কারণে হয়েছে। অথচ এর মধ্যে আমরা যেদিন ফিজিক্যাল ক্লাসে যাই, আমার কিন্তু সেদিন এই প্রবলেমটা হয় না। আমার দেখা যায় সুন্দর আর্লি ঘুম চলে আসে, আবার আর্লি হচ্ছে ঘুম থেকে উঠে যাচ্ছি, এরকম হচ্ছে। তো যেটাতে ছিলাম সেটা হলো যে আহ যেখানে আমরা ছিলাম যে অনলাইনে, হয়তো আমরা এটাই লাস্ট সেমিস্টার, আমিও সেটাই চাই যেটা অনলাইনে লাস্ট হোক, ইনশাল্লাহ আমরা আবার ক্লাসে ফিরে যাই, দেশের পরিস্থিতি ভালো হোক, আমরা ভালো কিছু করি, এটাই চাই। আচ্ছা, একটু ওয়েট করেন।
আমি একাই বলে যাচ্ছিলাম, আপনাদের এই ব্যাপারে কোনো ওপিনিয়ন আছে কিনা? আজকে তো রিভিউ ক্লাস, এখানে আসলে ওভাবে অত আমি একা অপিনিয়ন বলতে ম্যাম আপনি ঠিকই বলছেন, কারণ এমনটাই হচ্ছে না। শুধু আপনার একা না, যেমন আমাদেরই রুটিন ব্রেক হয়ে গেছে ম্যাম। আমাদের এখন রাত্রে দিন মনে হয়, দিনের রাত মনে হয়। আমরা 2টা পর্যন্ত ঘুমাই, রাত 4টা পর্যন্ত যাই। কিন্তু এটা আগে ছিল না, এই অনলাইনের জন্য এমনটা হয়ে গেছে। না, 4 দেয়ালের মধ্যেই এক রুমে আছি, তো এইখানে কখন রাত হয় কখন দিন হয় কিছু বুঝি। এবং আসলে মানে এখন না, আগে প্রথম দিকে না এমন হতো যে আহ, ঠিক আছে অনলাইন জিনিসগুলো ইজি মনে হতো, এখন অনলাইনে ইজি না, মানে বিষয়গুলোতে হয়তো আমরা অনেকে ইউজড হয়ে গিয়েছে, বাট অনলাইনের কারণে ওই যে বললাম পার্সোনাল টাইম নেই, পার্সোনাল লাইফ নেই, অনেক বিষয় আছে। সো আমি আশা করব যে আমরা আসলেই ফিজিক্যাল ক্লাসে ব্যাক করে যাব। আমাদের মানে আমি এখন অফিসে গেলে আমি খুব ভালো ফিল করি। অফিসে যদিও অনেক কারণে অনেক ক্ষেত্রে অনেক সাফোকেটিং লাগে, তারপরেও অফিসে গেলে আমি যতটা ভালো ফিল করি, এটা এখন আর অন্য কোনো ভাবে আসলে হয় না। তো এই সব মিলিয়ে আমি বলবো যে আহ, আসলে আমাদের ব্যাক করা উচিত। আল্লাহ যাতে আমাদের সেই তৌফিকটা দেন, আমরা খুব দ্রুত ব্যাক করে যেতে পারি, তার রহমত যাতে আমাদের উপরে আসেন। তো আমরা হচ্ছে এই সেমিস্টার যখন শুরু করছিলাম, আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে আমাদের আফটার মিড আমরা আসলে ফুল ফ্লেজেড অনলাইনে যাব। তো যেহেতু আপনাদের ফিজিক্যাল মানে আপনাদের কিছু ক্লাস ছিল যেটা হচ্ছে গিয়ে কোর্স ছিল, যেগুলো হচ্ছে গিয়ে সিটি ক্যাম্পাস এন্ড পার্মানেন্ট ক্যাম্পাস মিক্স আপ করা ছিল, তো সেই কারণে হচ্ছে গিয়ে আমরা করতে পারি নাই। তো এটা ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার রুটিনই ওইভাবে মেক করা হচ্ছে, সিটি ক্যাম্পাস পার্মানেন্ট ক্যাম্পাস আলাদা থাকবে। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে কি ক্লাসে ব্যাক করব। বারবারই বলছি, আশাও করছি যে ক্লাসে ব্যাক করার। কারণ অনেকে সিটি ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট, পার্মানেন্ট ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট আছেন আমার এই কোর্সে, তো তাদের হয়তো হচ্ছে গিয়ে কোয়ারিজ থাকতে পারে যে কিভাবে হবে। তো ওই জন্যই আমি বলে দিলাম যে আমাদের আসলে আহ আমাদের হচ্ছে এইরকমই প্ল্যান, ইউনিভার্সিটিরও ইনশাল্লাহ ওরকমই প্ল্যান, যাতে আমরা ফিজিক্যাল ক্লাসটাতে আবার ব্যাক করতে পারি। তো আজকের ক্লাসে আমরা আসলে যেটাতে ফোকাস করব সেটা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আগে আমাকে মনে হয় নক করাটা বেটার। তো আগে আসলে প্রবলেম সলভিং এর দিকে যাই, তারপরে হচ্ছে কি আমি আমার মতো করে রিভিউতে যাব। তো যার যার যেটা প্রবলেম আছে সেখানে যদি একটু হ্যান্ড রেজ করতেন আমার জন্য বেটার হয়। আমি আগে সেই প্রশ্নগুলোতে যাব, তারপরে আমি আমার মতো করে রিভিউ করে আসবো। কারণ এটা একটু বেশি হয়ে যাচ্ছে না যে আমি এতই এতই ভাত, তাহলে হুইচ মিনস আমি খুব ভালো পড়িয়ে ফেলেছি, এই জন্য কারোর কোনো কোশ্চেন নেই। না না ম্যাম, মানে এটা খুব বেশি হয়ে যাচ্ছে না, কেউ হ্যান্ড রেজ করে না, কিছুই বলে না, কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা আসলে মিম, এখনো ওইভাবে মানে বের করা হয়নি। আচ্ছা মিম হ্যান্ড রেজ করেছেন, বলেন ম্যাডাম। ম্যাম আমার একটু ইনফ্লেশনের ম্যাথে একটু কনফিউশন আছে যে ম্যাম হুম আমরা ওই যে 3টা ইয়ার দেওয়া থাকলে, না 4টা ইয়ার দেওয়া আছে, হুম পরপর 3টা ইয়ারের ইনফ্লেশন রেট বের করতে বলা হয়েছে। তো ম্যাম প্রথম যে 15-র পরে যে 16টা বের করব, সেখানে তো ম্যাম ওই যে ইনফ্লেশন বের করতে চাইলে প্রিভিয়াস ইয়ারের সিপিআই লাগে না? হুম তো হুম হুম তখন ম্যাম আমরা ওইটা কিভাবে ক্যালকুলেট করব, মানে নিজে থেকে 100 দিয়ে করে নিব? আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা যতটুকু বুঝতে পেরেছি আপনার আমি একটা ফাইলে শেয়ার করছি যেখানে আমরা হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করেছিলাম। জি ম্যাম। ফাইলটা মনে হয় শেয়ার হয়েছে, এখানে আমরা 4টা বছর দেখতে পাচ্ছি, তাই না? জি ম্যাম। আচ্ছা প্রশ্নটা কি ছিল যে আমার যদি 4 বছর থাকে, আমি 15 সালেরটা। ম্যাম ওই যে 16 সালেরটা যদি বের করতে যাই আমি, হুম ম্যাম হুম বেস হুম ইয়ারের ইনফ্লেশন, সিপিআইটা কিভাবে করব? হ্যাঁ বেস ইয়ারের সিপিআই তখন মানে কি করে করবো ম্যাম? ও আচ্ছা বেজিয়ার, আচ্ছা বেজিয়ারের জন্য আসলে সিপিএ টা বের করে দেখাই নাই, ট্রু। বেজিয়ারের জন্য সিপিএ টা বের করে দেখাই নাই, ফর্মুলা তো সেম, যে কস্ট অফ সিপিআই বাস্কেট দিস ইয়ার ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই বাস্কেট এট লাস্ট ইয়ার মাল্টিপ্লাই বাই 100। ম্যাম বেজিয়ার মাল্টিপ্লাই বাই 100, যেমন এখানে 2015 এর সিপিআই টা মানে মানে এখানে যে 2015 আমার ছিল বেজ ইয়ার, ওনার ক্যালকুলেশন মানে এখানে এখানে একটা ক্যালকুলেশন ধরে আমার কস্ট অফ সিপিআই বাস্কেট আসছিল হচ্ছে $23.75।
তো বেজ ইয়ারের প্রাইসও এটা হচ্ছে $23.75 আসে। দেন এই পুরো জিনিসটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো এটার অ্যান্সার আসলে আসে হচ্ছে 100। মানে আমরা নরমালি দেখি যে বেজ ইয়ারের জন্য আমরা সবসময় এখানে এরকম পেয়েছিলাম। এখানে একটু ঝামেলা আছে। মানে ঝামেলাটা বলতে বুঝাচ্ছি কি এটার অ্যান্সার আসে হচ্ছে 100। একটু পরে যেয়ে লিখছি। আম এখানে এই যে ডিভাইডেশন এই কিন্তু ফরম্যাট ম্যাম হচ্ছে এই যে ইনফ্লেশন রেটে যে -100 করা হয়েছে না, এটা তো সিপিআই অফ লাস্ট ইয়ার, এটা কই থেকে পাইছি যে 100টা? এখানে আমরা আসলে আচ্ছা এটা 2015 এটা আমরা বের করি নাই এখানে। কিন্তু নরমালি বেজ ইয়ারের জন্য এই সিপিআইটা সবসময় 100ই হয়। তাহলে ম্যাম আমরা অলওয়েজ 100 কাউন্ট করে ওইটা করব, তাহলে 100 তো কাউন্ট আপনি করেই নিবেন। মানে মেইন কথাতে আচ্ছা বেসিক জিনিস বুঝেন। আমরা বেজ ইয়ারের জন্য কি হবে? বেজ ইয়ারের জন্য কারেন্ট প্রাইসেই ধরি, বেজ ইয়ার প্রাইসে ধরি। ভ্যালু দুটো সেম না? জি হ্যাঁ। তো সেম ভ্যালুকে আমি ডিভাইডেড করব করে মানে সেম জিনিসকে যদি ডিভাইডেড করে অ্যান্সার সবসময় 1 আসবে। হুম, 1 কে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 100ই আসবে। ও বেজ আচ্ছা। ইয়ারের জন্য তো সিপি আমার সবসময় 100 হবে। এই জিনিসটাই এভয়েড করার জন্য যে এই 100ই তো আসবে, এটা তো বুঝতেই পারছি। যেহেতু একই জিনিসকে আমি ডিভাইড করবো দেন এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তো ওই কারণে আমি এটা আর আসলে আলাদা করে বের করে দেখাই নাই। ওকে ম্যাম, এবার বুঝেছি। তাহলে ম্যাম আমরাও দেখাবো না, ডাইরেক্ট বসাই দিব। কেন দেবা এই জাস্ট একটা স্টেপ কেন, মানে একটা লাইন কেন বাদ দেওয়ার খুব দরকার? এটা তো খুব ডিফিকাল্ট কিছু না। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওইটাও দিয়ে দিব তাহলে। খুব ডিফিকাল্ট কিছু না, ওটাই বলছি। তারপরেও যেটা মানে আমি এটা বের করিনি, রিজনটা বুঝাতে পেরেছেন যে আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই ছোট একটা জায়গা। মানে এই জিনিসটা তো সবাই বুঝবেই যে এটা মানে বেজ ইয়ারের জন্য এটার অ্যান্সার আসবে। আগে এটা তো আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম না। আচ্ছা কনফিউশনে না যাই। তো মানে দেখা যেত যে এটার মানে এটা বেস একটা ভ্যালু আমি যদি 100 দিয়ে না ধরি তাহলে আমি বুঝতেছি যে ভ্যালু অ্যাকচুয়ালি 1। তো 1 তো বুঝতেই পারছি যে বেজ ইয়ারের জন্য সবসময় এটার ভ্যালুটা 1ই হবে, মানে 100ই হবে। তো 100 আর বের করে দেখানোর দরকার নেই, এটাই ভেবে 100 আসলে বের করে দেখানো দরকার কি, এটা হচ্ছে কি যেটা আছে এইখানে এভাবেই করে যাই। এজন্য আমি আসলে 100টা বের করে দেখাই এটাই। আচ্ছা প্রথমে মিমের এই সমস্যাটা ছিল। তারপরে একটু বলে নেই বেজ ইয়ারের জন্য যেমন আমরা নমিনাল জিডিপি রিয়েল জিডিপি মানে জিডিপি ক্যালকুলেশনে যখন দেখেছেন তখন যেমন দেখেছেন যে বেজ ইয়ারের কিছুই বের হয় না এখানে, কিন্তু বেজ ইয়ারে শুধু আমরা ইনফ্লেশনটা বের করতে পারি না, এছাড়া মোটামুটি বাকি ক্যালকুলেশন গুলো বেজ ইয়ারে সবই বের হয় ইনফ্লেশন রেট যখন আমরা ক্যালকুলেশন করছি। ম্যাম এটার কমেন্ট কি হবে? আচ্ছা এখানে কোনো কমেন্ট নাই, যেহেতু বেজ ইয়ারে হচ্ছে গিয়ে আমার ইনফ্লেশনই বের হচ্ছে না, তাহলে আমি কমেন্টটা কি করবো, তাই না? না ম্যাম, পুরো ওভারঅল মানে ম্যাথের শেষে। ওভারঅল ম্যাথের শেষে কমেন্টটা হচ্ছে গিয়ে এমন যে প্রত্যেকটা বছরে যখন ইনফ্লেশন বের হবে তখন ওখান থেকে আমি কমেন্টে আসবো। ওভারঅল কোনো ম্যাথস এর কমেন্ট নেই। ওভারঅল যদি ম্যাথস এর কমেন্ট, তাহলে এখানে হয়তো আমি ইনফ্লেশন গুলো দেখে, যদি আপনি একজন পলিসি মেকার হতেন তাহলে আপনি দেখতে পাইতেন যে প্রত্যেক বছর থেকে কম্পেয়ার করলে কতটুকু আসলে প্রাইস লেভেলটা বাড়ছে, সেই অনুযায়ী পলিসিটা কি পরিমাণ চেঞ্জেস আনা দরকার, এরকম একটু কথাবার্তা বলা যায়। তো এর বাইরে তেমন কিছু না। ওভারঅল ম্যাথস এর কোনো এখানে কমেন্ট আসবে না। ম্যাম আর কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? কোশ্চেন হুবহু মানে আমি যদি ইনফ্লেশন থেকে ম্যাথস দেই, মানে এখান থেকে যদি ম্যাথস দেই এবং আমি বলছিলাম যে আমি দিব, তো সেই ক্ষেত্রে ম্যাথস এর ফরম্যাটটা এরকম থাকবে, মানে এরকম টেবিল আকারেই দিব। এটা ফিজিক্যাল হোক অনলাইন হোক টেবিল আকারেই দিব, যেহেতু আমি ডেটা গুলো সবসময় টেবিল আকারে দেখিয়েছি, সেটা এরকম টেবিল আকারেই পাবেন। আচ্ছা এরপরে আরেকজন হ্যান্ড রেজ করেছেন, বলেন ম্যাডাম আপনার আপনার প্রবলেমটা শুনি। নীলা। Ma'am, ma'am, change in aggregate demand, change in aggregate supply, এটা যদি একটু মানে আরেকটু সহজ ভাবে বলতেন সুবিধা হইতো।
চেঞ্জ ইন এগ্রিগেট ডিমান্ড ভার্সেস চেঞ্জ ইন এগ্রিগেট সাপ্লাই, দুটো জি ম্যাম। ডিফারেন্সটা জি এডি ম্যাম। এএস এর ডিফারেন্স। জি ম্যাম। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা থেকে নিশ্চয়, আচ্ছা তাহলে আমি তাহলে এখন চ্যাপ্টার ওয়াইজে চলে যাই। তাহলে চ্যাপ্টার 5 থেকে তো আর তার কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমি তো চ্যাপ্টার 5টা রিভিউ করে আসি, দেন একটা একটা করে একটা একটা করে আমরা হচ্ছে গিয়ে যাই। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের আফটার মিড আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা স্টাডি করেছিলাম দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য ইনফ্লেশন। আমরা মিডে এটার অর্ধেক পার্ট করে আসছিলাম, আনএমপ্লয়মেন্ট পার্টটা। ইনফ্লেশনটা আমরা ফাইনালের জন্য রেখেছিলাম কারণ আমাদের ম্যাথস তাহলে একটা টার্মে বেশি পড়ে যাচ্ছিল, একটা টার্মে ভাগে এরকম একটা ছিল। তো আমরা সেটা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে গিয়ে মিডে পরে ফাইনাল শুরুই করি হচ্ছে গিয়ে ইনফ্লেশন, এবং এখানে আমরা ইনফ্লেশনটার আইডিয়া নিয়েই তারপরে হচ্ছে ডিফ্লেশনের আইডিয়া নিয়েছি, যেটা ইনফ্লেশনের অপোজিট। ইনফ্লেশনটা ছিল হচ্ছে ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, এটা বোঝাচ্ছিল। এন্ড ডিফ্লেশন বলতে বোঝাচ্ছিল যে যেখানে আমাদের প্রাইস লেভেলটা হচ্ছে গিয়ে ওভারঅল ফল করে যাবে, সেটাকে আমরা হচ্ছে গিয়ে ডিফ্লেশন বলছি। তারপরে দেখেছিলাম যে ইনফ্লেশন একটা ইকোনমির জন্য প্রবলেম, এটা ওপেন বুক এক্সামের মতো আমরা যেতে পারি, অর্থাৎ নিজেদের অনলাইন কন্টেন্ট থেকে আমরা এখানে অ্যান্সারটা আসতে পারি। ইনফ্লেশনটা একটা ইকোনমির জন্য প্রবলেম, এটা মেইন রিজনটাই হচ্ছে গিয়ে ইনকাম রিডিস্ট্রিবিউট হয়ে আসে, ওয়েলথ, মানে অনেকগুলো বিষয় এখানে আছে। এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেট ক্যালকুলেশন। আমরা এটা ক্যালকুলেশন করেছিলাম হচ্ছে গিয়ে একটা ফর্মুলা ফর্মেট থেকে, সেটাকে আমরা বলি হচ্ছে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে গিয়ে একটা দেশের কাস্টমার অ্যাভারেজে একটা ইমাজিনারি মার্কেট বাস্কেটের জন্য যে পেমেন্টটা করে থাকে, দ্যাটস কল ইটস সিপিআই। সো সিপিআই থেকে সিপিআই ক্যালকুলেশন করার 3টা ওয়ে ছিল। কস্ট অফ তো সেটার জন্য আমরা প্রথমে একটা ইমাজিনারি সিপিআই বাস্কেট চিন্তা করে নিয়েছি, এবং এটা বেসিস করতে হচ্ছে ওই দেশের আপনার ইয়া ওয়াইজ, মানে ওই দেশের মানে আমাদের যেটা বেসিক নিড সেটা অনুযায়ী হবে। তারপরে একটা মান্থলি সার্ভের মাধ্যমে এটা প্রাইসটা আমরা বের করে নিই। তারপরে হচ্ছে কি এটা কস্টটা ক্যালকুলেশন করেছে, এবং সেই প্রসেসে আমরা সিপিআই, কস্ট অফ সিপিআই প্রত্যেক বছরে বের করছিলাম। কস্ট অফ সিপিআই টা যখন বের হয়ে গেল, তারপর একটা কমন ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর সিপিআই বের করা যায়, এবং এটা বেজ ইয়ারেরও সিপিআই বের করা যায়। তো সিপিআই বের করার ফর্মুলা হচ্ছে কস্ট অফ সিপিআই বাস্কেট এট কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই বাস্কেট এট বেজ ইয়ার, দেন দ্য হোল থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। দেন যখন আমরা প্রত্যেকটা বছর সিপিআই বের করতে পারি, তখন আমরা ইনফ্লেশন রেটটা বের করতে পারি। ইনফ্লেশন রেটের ফর্মুলা হচ্ছে, এখানে আবার একটা বিষয় আছে যেখানে বেজ ইয়ারের কোনো বিষয় থাকে না, সিপিআই অফ লাস্ট দিস ইয়ার মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ লাস্ট ইয়ার মাল্টিপ্লাই বাই 100। এরকম একটা ফর্মুলা থেকে আমরা ইনফ্লেশন রেটটা ক্যালকুলেশন করে আসি। সো যেমন হচ্ছে গিয়ে সাপোজ এই বছর যদি বাংলাদেশে ইনফ্লেশন রেট 6% আসে, তাহলে আমি বুঝবো গত বছরের প্রাইস লেভেলের সাথে কম্পেয়ার করলে এই বছরের প্রাইস লেভেল 6% বৃদ্ধি পেয়েছে। যেমন এখানে একটা ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি 1.1% ইনফ্লেশন রেট আসছে, which means আমরা যদি কম্পেয়ার করি, আমরা এখানে হচ্ছে দুইটা বছর ছিল 2006 and 2007, সরি 2010 and 2011। সো আমি যদি কম্পেয়ার করি 2011 এর সাথে, তখন আমরা 10 এর সাথে 2011, তখন আমরা দেখবো যে প্রাইস লেভেলটা ওভারঅল 1.1% বেড়েছে। এরপরে আমরা যে চ্যাপ্টারটাতে গিয়েছি দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই। এটা আমরা ছিলাম হচ্ছে গিয়ে আমাদের বইয়ের যে পার্ট, সরি এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই, এটা পার্ট 4 এ আসছিল। আমরা এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে পার্ট 4 এ, একটু যাচ্ছি। তো আমরা এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে পার্ট 4 এ, যেখানে আমরা হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই নিয়ে স্টাডি করেছিলাম। ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ইকোনমিক ম্যাক্রোর যে বেসিক কিছু কনসেপ্ট থাকে সেইটার একটা আমরা এখান থেকে পড়ে আসি। এখান থেকে আমার একটা প্রথম প্রশ্ন আসলো যে দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে। কঠিন ভাবে না বুঝে যদি সহজ ভাবে বলতে চাই, এগ্রিগেট টার্মটার সিনোনিমস যদি আমাকে কেউ জানতে চান, আমি বলি হচ্ছে কি টোটাল। সো একটা হচ্ছে কি একটা দেশের টোটাল ডিমান্ড, আর একটা হচ্ছে একটা দেশের টোটাল সাপ্লাই। অর্থাৎ আমরা যখন ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলি, ডিমান্ড হচ্ছে গিয়ে আমি যা কিনতে চাচ্ছি আমার যেটুকু সেটা, আর সাপ্লাইটা হচ্ছে গিয়ে আমি যতটুকু ওই প্রাইসে আমি যতটুকু প্রোডাক্ট সাপ্লাই দিতে ইন্টারেস্টেড সেটা।
তো ওভারঅল একটা দেশের আমি যতটুকু প্রোডাক্ট ডিমান্ড করছি সেটা আমার এগ্রিগেট ডিমান্ড। আর একইভাবে একটা মানে যত কনজিউমার আছে, ধরেন বাংলাদেশে যে ১,০০০ কনজিউমার থেকে ১,০০০ কনজিউমার যেই পরিমাণ প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ড। আর ঠিকই একইভাবে এই ১,০০০ কনজিউমার যে পরিমাণ প্রোডাক্ট সাপ্লাই দিতে চাচ্ছে সেটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। তো এই দুটোর সাথে যদি আমি কম্পেয়ার করি, মানে এগ্রিগেট সাপ্লাই, তো এই দুটো থেকে যদি আমি কম্পেয়ার করি সেখান থেকে মনে হচ্ছে এগ্রিগেট মানে এখানে আমরা যদি একদম বেসিক ভাবে বলতেছি সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই। এবার আসলে ডেফিনেশনটাতে আসি। এগ্রিগেট সাপ্লাইটা বলছিল যে আমি ছবিটা একটু আমরা দেখে নিই তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। আমাদের এগ্রিগেট সাপ্লাইটা বলছিল যে আমরা যখন হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি এবং একটা দেশের প্রাইস লেভেলের মধ্যে যে রিলেশনশিপটা দেখাবো যে কার্ভটা দিয়ে, সেটাকে আমরা এগ্রিগেট সাপ্লাই বলছি। অর্থাৎ আমরা যখন হচ্ছে গিয়ে একটা দেশের টোটাল সাপ্লাইটার নিয়ে কথা বলছি, টোটাল সাপ্লাইটা মানে কি, যে আমিও যেটা সাপ্লাই দিতে পারবো, আপনিও যেটা সাপ্লাই দিতে, এভাবে বাংলাদেশের টোটাল পপুলেশন যতটুকু সাপ্লাই দিতে পারবে সেটাই তো এগ্রিগেট সাপ্লাই হওয়া উচিত। তাহলে এটা মেজারমেন্ট করার জন্য, অর্থাৎ এই যে পুরো কোয়ান্টিটিটা মেজারমেন্ট করার জন্য আমাদের জন্য এটা বেটার ওয়ে হচ্ছে জিডিপি সাইজটা দেখা। তো তার মানেটা কি, তাহলে এখান থেকে আমরা জিডিপি সাইজ থেকে আমরা এগ্রিগেট সাপ্লাই থেকে একটা আইডিয়া পাবো। ঠিক একইভাবে তখন প্রাইস কিন্তু একটা স্পেসিফিক প্রোডাক্টের প্রাইস আমরা পাবো না, ওভারঅল যত প্রোডাক্ট থাকবে সেটার একটা প্রাইস লেভেল নিয়ে চিন্তা করব। তো এই কারণে দেখা যায় যে এগ্রিগেট সাপ্লাই নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা মানে সাপ্লাই হিসেবে টোটাল মানে প্রাইস লেভেল হিসেবে টোটাল প্রাইস লেভেলটা, মানে প্রাইস হিসেবে টোটাল প্রাইসটাকে চিন্তা করে জন্য প্রাইস লেভেল নিয়ে আসি, এবং কোয়ান্টিটিটা মেজার করতে যাই জিডিপিটা, মানে টোটাল কোয়ান্টিটিটা আনি যেটা হুইচ ইজ ইকুয়াল টু আওয়ার টোটাল জিডিপি। তো এটা আসলে অরিজিনাল হিসেবে রিয়েল জিডিপিটাকে আনি। তো এই জন্যই বলে যে এগ্রিগেট সাপ্লাইটা যখন আমরা ছবিটা দেখবো তখন এমন হবে যে দুইটার মধ্যে রিলেশনশিপটা আমাকে দেখাবে। আর এগ্রিগেট ডিমান্ডটা কি হচ্ছে, একই জিনিস, জাস্ট হচ্ছে বলছে যে ডিমান্ড সাইডটা, অর্থাৎ একটা ইকোনমির ওভারঅল যে ডিমান্ডটা যেটা, সেটাই। তো ঠিক একইভাবে রিয়েল জিডিপি থেকে আমরা ওভারঅল যে ডিমান্ড সাইডটা সেটা থেকে আমরা এগ্রিগেট ডিমান্ড নিয়ে আইডিয়া পাই। এখন প্রশ্ন হলো যে আমরা সবসময় বলি যে এগ্রিগেট ডিমান্ড হচ্ছে একটা দেশের রিয়েল জিডিপির সমান। এটা কেন বলা হয়? কারণটা হচ্ছে গিয়ে একটু ঘুরিয়ে যদি চিন্তা করি যে আমি যতটুকু কিনতে পারবো ঠিক ততটুকুই তো প্রোডাকশনে যাব না? তাহলে একটা দেশের সব মানুষের যতটুকু কেনার ক্ষমতা আছে ততটুকুই প্রোডাকশনে যাবে। তো সেখান থেকে তাহলে ওভারঅল এটাই হওয়া উচিত যে আমাদের দেশের জিডিপি সাইজ যেটা, তার মানে এতটুকু আমার কেনার অ্যাবিলিটি আছে। তো জিডিপি সাইজ মানে আমার টোটাল কেনার অ্যাবিলিটি, টোটাল কেনার অ্যাবিলিটিটাই হচ্ছে আমার টোটাল ডিমান্ডটাই মানে এগ্রিগেট ডিমান্ড। তো এই জন্য এটাকে এগ্রিগেট ডিমান্ড বলতে। এটা হচ্ছে দুটার মধ্যে বেসিক ডিফারেন্স। যদি কঠিন ভাবে না বুঝতে চাই তাহলে সরাসরি বুঝবো যে একটা হচ্ছে গিয়ে একটা দেশের পুরো সাপ্লাই সাইডটা মেনশন করছে, আর একটা হচ্ছে একটা দেশের পুরো ডিমান্ড সাইডটা মেনশন করছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে তারপরে পড়লাম হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু বলি, দেখবেন যে আজকে কিছু কোড টপিক বললো, যেমন সিপিআই থেকে আমি ওই চ্যাপ্টার 5 থেকে কোড টপিকই পড়ে আসলাম হচ্ছে ইনফ্লেশন রেট এন্ড ইটস ক্যালকুলেশন। আর একটা কোড টপিক বললাম হচ্ছে গিয়ে ওয়াই ইনফ্লেশন ইজ এ প্রবলেম। আর তাদের ফাইনাল কোশ্চেনটা করতে যে আমার দেখা গিয়েছে যে কোড টপিক সবগুলোই টাচ করা হয়েছে কোশ্চেনে। আর তাদের ফাইনাল কোশ্চেনটা আমি এমন করেছি, সেটা হচ্ছে গিয়ে একটা ম্যান্ডেটরি পার্ট আছে, তো 7টা কোশ্চেন আছে, 7টার মধ্যে আপনার অপশন আছে। তার মধ্যে একটা কোশ্চেন ম্যান্ডেটরি, বাকি 2 থেকে 7 নাম্বার কোশ্চেনের মধ্যে যে কোনো 4টা অ্যান্সার করবেন, এই 5 7টা 35, এইভাবে মার্কসটা পাবেন। তো এই ক্ষেত্রে ম্যান্ডেটরি পার্ট বুঝতেই পারছেন কি হতে পারে। ডেফিনেটলি ম্যাথস পোর্শনটাই ম্যান্ডেটরি করে দেওয়া হতে পারে, কারণ এটা আমি বারবার বলছি যে ম্যাথস আমি দিবই দিব। তো এরকম। তো কোর টপিক, তো ওই যে বললাম যে যেহেতু 7টা কোশ্চেন আমি করেছি এবং সেখান থেকে তো 7টা কোশ্চেন ধরতে গেলে তখন এই কোর টপিক সবগুলোই টাচ করা হয়ে গেছে আমার, মানে একদম মেজর টপিক গুলো যেগুলো সবগুলো টাচ করে প্রশ্ন করেছে। এরপরে এগ্রিগেট সাপ্লাই থেকে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে এগ্রিগেট সাপ্লাই মানে এএস, মানে লং রান এগ্রিগেট সাপ্লাই এবং শর্ট রান এগ্রিগেট সাপ্লাই, তো দুইটা কি এবং দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এটা একটু ছিল প্রশ্ন। লং রানে যেটা হয় যে লং রানে হচ্ছে গিয়ে কার্ভটা ভার্টিক্যাল লাইন হয় এবং এখানে ফুল এমপ্লয়মেন্ট আমরা মেক শিওর করি, তো সেটাকে লং রান এগ্রিগেট সাপ্লাই বলছিলাম। আর শর্ট রানে যেটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তো শর্ট রানে হচ্ছে গিয়ে আমার ফুল এমপ্লয়মেন্ট অ্যাচিভমেন্টের কোনো বিষয় থাকে না, সো ইট উইল বি আপার স্লোপিং কার্ভ।
আর এছাড়া হচ্ছে ডেফিনিশন কিন্তু একই কথাই বলে, কিন্তু এটা যদি কার্ভে দেখে আমরা চেঞ্জেসটা দেখতে চাই তখন আমরা এরকম পাবো। এরপরে আসে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ড খুবই ইম্পর্টেন্ট। কারণ এগ্রিগেট ডিমান্ড থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে। প্রথমে ডেফিনিশন অফ এগ্রিগেট ডিমান্ড। সো একই জিনিস, it will show the relationship between real GDP and the price level, বাট এখানে যখন আমরা ওই যে বললাম যে যেহেতু এগ্রিগেট ডিমান্ডটা একটা দেশের পুরা টোটাল পারচেজিং টাকে আমার ইন্ডিকেট করবে, তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যে একটা দেশের যখন মানে টোটাল জিডিপিটা আমরা কি থেকে বের করেছিলাম, সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, সেখান থেকে। তো সেখান থেকে আমরা দেখছিলাম যে একটা দেশের আহ, যে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্টটাকে যদি আমি সাম আপ করি, তাহলেই হচ্ছে গিয়ে আমরা একটা দেশের টোটাল জিডিপি মানে একটা দেশের এগ্রিগেট ডিমান্ডটা পেয়ে যাব। পরবর্তীতে আমার প্রথম যে কোশ্চেনটা এখান থেকে আসে, ওয়াই দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এটা একদম কমন কোশ্চেন, যে কোনো টিচারকে ম্যাক্রো থেকে প্রশ্ন করতে বললে এই কোশ্চেনটাই সে সবার আগে করবে, মানে কোশ্চেন মেক করতে যদি বলে। বুঝতেই পারছেন এটা পরীক্ষায় আসা পসিবিলিটি 100% তো কেন এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ? দুইটা রিজন ছিল, একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট আর একটা হচ্ছে ওয়েলথ ইফেক্ট। দুইটা ইফেক্টে সোজা ভাবে যদি বলে, তা মানে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা আমরা দেখেছিলাম যে হায়ার প্রাইস লেভেলে আমাদের ওভারঅল ডিমান্ডটা কম, আর লোয়ার প্রাইস লেভেলে ওভারঅল ডিমান্ডটা বেশি। এই জন্য একটা ডাউনওয়ার্ড স্লোপিং অর্থাৎ নিচের দিকে যাচ্ছে, নেগেটিভ স্লোপ হচ্ছে, এরকম একটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ পাচ্ছি। এখন কেন পাচ্ছি, এটাই হচ্ছে প্রথম প্রশ্ন ছিল। তো প্রথম অ্যান্সারটা ছিল এরকম, সাবস্টিটিউশন ইফেক্ট। সাবস্টিটিউট কি, যে দ্য প্রোডাক্ট হুইচ হ্যাজ সেম ইউটিলিটি, আমরা একই রকম বেনিফিটস পাই যে ধরনের প্রোডাক্ট গুলো, সেগুলোকে আমরা বলি সাবস্টিটিউট। যেমন পেপসি, কোকা কোলা, টি, কফি, সেম টি, সেম টাইপ অফ ক্লোথ। তো দেখা যায় যে যখন আমরা একটা প্রোডাক্টের দাম বেড়ে যায়, তখন আমরা সেই প্রোডাক্টটা পারচেস না করে চেষ্টা করি একই রকম বেনিফিট পাবো তার কাছাকাছি আর একটা প্রোডাক্ট পারচেস করতে। তো যখনই হায়ার প্রাইসে আমরা পৌঁছাই, তো আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি কাজ করে, তখন ওই প্রোডাক্টের অত দাম দিয়ে ওটা না কিনে আমরা হচ্ছে গিয়ে অন্য প্রোডাক্টে সাবস্টিটিউট করে যায়। তাহলে অন্য প্রোডাক্টে সাবস্টিটিউট করে গেলে হুইচ মিনস আমার কারেন্টলি যে প্রোডাক্টের দাম বেড়ে গেছে সেটা ডিমান্ড, ওভারঅল ডিমান্ড কমে যায়। তার মানে হাই প্রাইসে আমরা ওই প্রোডাক্টটা কম কিনছি। তো এটা একটা রিজন হতে পারে। আর সেকেন্ড রিজন যেটা বলেছিল হচ্ছে ওয়েলথ ইফেক্ট। ওয়েলথ ইফেক্টে যেটা বলছে যে আমরা সাবস মানে ওয়েলথ ইফেক্টে এরকম বোঝায় যে আমরা যখন হায়ার প্রাইসে যাচ্ছে, আমরা যদি আমাদের ইনকাম থেকে সাবস্টিটিউট না করতে পারি, তখন আমরা ওয়েলথ থেকে মানে আমাদের যে অ্যাসেট ছিল সেখান থেকে আসলে আমরা আমাদের প্রবলেমটাকে মিট আপ করার চেষ্টা করি, মানে আমরা আমাদের তো সেক্ষেত্রে যেটা হয় যে ওভারঅল যে অ্যাসেট, যেটা ওভারঅল সেই অ্যাসেটটা মানে আমরা ওভারঅল যে অ্যাসেট যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলবো, যে আমি আমার অ্যাসেটটাকে তখন হচ্ছে গিয়ে আমি আমার ডিমান্ড মানে কনজাম্পশন পারপাসে ইউজ করছি। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে হাই প্রাইসে আমার কেনার অ্যাবিলিটি নাই, অর্থাৎ আমি কমই কিনছি। আমি আমার অ্যাসেট থেকে আসলে মানে আমি আমার প্রবলেমটা মানে আমি আমার যেহেতু প্রাইস লেভেল বেশি, আমি আমার অ্যাসেটটা ইউজ করে হলেও আমি এখানে সার্ভাইভ করার চেষ্টা করছি। তো আহ এক্ষেত্রে যেটা হচ্ছে, তাহলে আমার তখন হায়ার প্রাইসে আমার যে অ্যাসেট যেটা সেগুলোরও ইনডিরেক্টলি এটার ভ্যালুটা আসলে ফল করে। ইনডিরেক্টলি ভ্যালুটা ফল করে এবং দেখা যায় যে এই যে এখানে এটাই বলছে যে আমার আমার হাতে যে অ্যাসেটটা ছিল সেটার ভ্যালুটা ফল করে, এবং তখন দেখা যায় যে মানুষ কিন্তু মানে এটা যেহেতু আমার অ্যাসেটের ভ্যালুটা একটা ইনডিরেক্টলি ফল করছে হায়ার প্রাইস লেভেলে, কারণ ওইটা দিয়েও আমি যতটুকু কিনতে পারছি সেটা কেনার ক্ষমতা কমে যাচ্ছে, তখন মানুষ কিন্তু অটোমেটিক্যালি একটু হাই প্রাইসে কমই কেনার কথা চিন্তা করে। তো এটা ছিল হচ্ছে ওয়েলথ এফেক্টের বিষয়টা। এরপরে চলে যাই, এরপরে কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড চেঞ্জ ইন এগ্রিগেট ডিমান্ড কার্ভ। আমরা দেখেছিলাম যে ঠিক একইভাবে এগ্রিগেট ডিমান্ড কার্ভ চাইলে আমার হচ্ছে গিয়ে ইনক্রিজ হতে পারে, রাইট সাইডে গেলে সেটাকে আমরা বলি ইনক্রিজ হওয়া, লেফট সাইডে গেলে এটাকে বলছে ডিক্রিজ হওয়া। ইনক্রিজটা তখনই ইনক্রিজ হওয়ার জন্য আমার অনেকগুলো রিজন ছিল, সেটা হচ্ছে এক্সপেক্টেড ফিউচার প্রাইস বাড়লে, চারটা রিজন ছিল সেই ওয়াইজ বলছি। তারপরে ছিল ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, এরকম বা
এক্সচেঞ্জ রেটটা বলছেন এখানে নেট, হ্যাঁ এক্সচেঞ্জ রেটের কথাই বলেছে, এক্সচেঞ্জ রেটের কথাটা আসছিল। সো ওভারঅল যে বিষয়টা এখানে যেটা আসছে যে আমার যদি ফিউচার প্রাইস, আমরা যদি বুঝি যে আমার ফিউচার প্রাইসটা হচ্ছে গিয়ে বাড়বে, বা মানে মাই মিস্টেক, ফিউচার ইনকামটা বাড়বে, বা ফিউচারের প্রাইস হচ্ছে গিয়ে কমে যাবে, মানে ইনফ্লেশনটা ফল করবে, তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে আমার কিন্তু হচ্ছে আমি আমি তখন প্রেজেন্টে আপনার হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ডটা কমাই দিব। কারণ আমি জানি যে আমার হচ্ছে গিয়ে আহ এম, এই ইন ফিউচার আমার হচ্ছে যখন আমার ইনকাম বাড়বে, বা আমার ইন ফিউচার ইনকাম বাড়বে, আমার তো এখন বাড়ে নাই, তাহলে আমি এখন কেন বেশি বেশি কিনবো? এখন চাই আমি, যেহেতু আমার এখন এক্সপেক্টেড ফিউচার কম বাড়ে নাই, সো হচ্ছে গিয়ে, সরি উল্টা বলে ফেলেছি। আহ সেটা হচ্ছে আমার, যদি আমি কোনো কারণে দেখি যে এক্সপেক্টেড ফিউচার প্রাইসটা আমার বাড়বে, অর্থাৎ ইনফ্লেশনটা বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা আমি দেখছি, তখন হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে যদি আমি দেখি যে আমার ফিউচার ইনকাম, যে মানে আমার ফিউচারে যেটা এক্সপেক্টেড ফিউচার ইনকাম সেটা কমতে পারে, বাট ইনফ্লেশন রেটটা বাড়তে পারে, এরকম যদি দেখি, বা- তখন যেটা বা ইন ফিউচারে আমি কোনো একটা ভাবে ইনকাম বাড়ার পসিবিলিটি ছিল সেটাও কমে যাচ্ছে, তখন আমি হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ডটা, মানে বর্তমানে আমি বেশি বেশি কেনাকাটা করব, মানে এগ্রিগেট ডিমান্ডটা বাড়ে দেবো, কারণ ফিউচারে তো আমার প্রাইস বাড়বে, তাহলে আমি এখনই বেশি কিনি। ফিউচারে তো আমার ইনকাম কমে যাবে, তাহলে আমি এখনই বেশি কিনি, চিন্তাটা অনেকটা এরকম। আর উল্টোটা হবে, যদি আমি কোনো কারণে জানি যে আমার ফিউচারে এক্সপেক্টেড ফিউচার ইনকাম ইনক্রিজ করবে, বা ইনফ্লেশন রেটটা ফল করবে, বা হচ্ছে গিয়ে হবে, তখন আমি কিন্তু বর্তমানে কম কেনাকাটা করবো, কারণ আমি জানি ইন ফিউচারে আমার ইনকাম বাড়বে, বা ইনফ্লেশন রেটটা কমবে, তখন তো এমনিই প্রোডাক্টের দাম কমবে, তখন আমি বেশি কিনবো। তারপরে ছিল হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসিটা কি, যে ফিসকাল পলিসিটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সাথে রিলেটেড, সেটা ছিল হচ্ছে ফিসকাল পলিসি। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি ইনক্রিজ করে, যেটাকে আমরা এক্সপেনশনারি ফিসকাল পলিসি বলি, তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি ইনক্রিজ করে, বা আপনার উপরে যদি ট্যাক্স কাটটা হচ্ছে গিয়ে কম করে, বা ট্রান্সফার পেমেন্টটা যদি আপনার উপরে বেশি আসে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এক্সপেনশনারি ফিসকাল পলিসি, যেখানে আমার হচ্ছে গিয়ে ওভারঅল যে ইকোনমিটা সেটা গ্রো করে। তো এক্সপেনশনে যখন এক্সপান্ড করে, তখন ওভারঅল এগ্রিগেট ডিমান্ডটাও কিন্তু বাড়ে। তো এটাই, যখন এক্সপেনশনারি ফিসকাল পলিসিতে থাকবো, তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করবে, বা ট্যাক্স কার্ডটা হচ্ছে গিয়ে আমার উপর, ট্যাক্স কার্ডটা চললে মানে আমার উপরে কম ট্যাক্স বার্ডেন থাকবে, বা আমার উপর ট্রান্সফার পেমেন্টটা বেশি হবে, তখন আমার ওভারঅল একটা ইনকাম বাড়ে, তখন সেটাতে আমি বলবো যে আমার এগ্রিগেট ডিমান্ড ওভারঅল, তখন আমি ডিমান্ড বেশি করে ডিমান্ডটা বাড়াই দেবো। ঠিক অপোজিটটা হবে যখন আমার কন্ট্রাকশন রেস্ট্রিকশনে যাব, তো তখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা ফল করছে, আমার উপর ট্যাক্স বার্ডেন বেড়ে যাচ্ছে, ট্রান্সফার পেমেন্টটা কম হচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমরা তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে বলছি হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে যে, তখন আমার এগ্রিগেট ডিমান্ডটা ওভারঅল, অর্থাৎ আমার হাতে ইনকাম কমে যায়, so আমার এগ্রিগেট ডিমান্ডটা কমে যায়। মনিটারি পলিসিতে আমরা দেখেছিলাম যেটা মানি মার্কেটের সাথে রিলেটেড, এখানে শর্টকাটে না এই রিজন গুলো বলা আছে, এখানে আমরা চাইলে দেখতে পারি। মনিটারি পলিসিটা হচ্ছে মানি মার্কেটের সাথে রিলেটেড, মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে, তখন দেখা যায় যে ওভারঅল ইন্টারেস্ট রেটটা হয়তো বেড়ে যায়, কিন্তু সরি মাই মিস্টেক, মানি সাপ্লাইটা যদি ইনক্রিজ হয়, তখন দেখা যায় যে ওভারঅল ইন্টারেস্ট রেটটা কমে যায়, এবং আমাদের সামহাউ আমাদের ডিমান্ডটা, ওভারঅল ডিমান্ডটা ইনক্রিজ করে। এটা একটা বড় পলিসি, এই জন্য আমি এখানে একটু পরে যাচ্ছি, যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ যাব। তো সেটাকে আমরা মনিটারি পলিসি বলেছিলাম, এক্সপেনশনারি মনিটারি পলিসি, এবং তখন এগ্রিগেট ডিমান্ডটা বাড়ে। একইভাবে যখন হচ্ছে গিয়ে মানি সাপ্লাইটা আমরা কমাই দিই, তখন ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়, তখন ইনডিরেক্টলি আমাদের এগ্রিগেট ডিমান্ডটা কমে যায়, তখন আমরা কন্ট্রাকশনারি বলছি, তো তখন আবার ফল করে। এরপরে আসি হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটটা হচ্ছে গিয়ে কোনো কারণে যদি আমার এক্সচেঞ্জ রেট ফল করে,
অর্থাৎ আমার মানিটা ডিভ্যালুয়েট হয় তখন আমার ফরেন ইনকাম বাড়ে। অর্থাৎ অন্য দেশ আমাদের প্রোডাক্টটাকে বেশি চিপ মনে করবে আমাদের কাছে প্রোডাক্টটা। তখন আমার ওভারঅল এগ্রিগেট ডিমান্ডটা বাড়বে। কারণ আমার নেট এক্সপোর্ট বাড়বে তখন এগ্রিগেট ডিমান্ডটা বাড়ে। কিন্তু কোনো কারণে যদি আমার কারেন্সি শক্তিশালী হয়ে যায় তখন দেখা যাবে যে আমার ফরেন ইনকামটা ফল করবে। তখন হচ্ছে কি এগ্রিগেট ডিমান্ডটা কমবে। তো এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের এই যে কোর টপিক গুলো। তো এখান থেকে যে এই কোয়েশ্চেন গুলো আমরা রিভিউ কুইজ থেকে কোয়েশ্চেন গুলো পাবো। তো আবারও বলছি এই চ্যাপ্টার ২ টাই পার্ট আমরা পড়ি এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই। এগ্রিগেট সাপ্লাই থেকে আমরা ডেফিনিশন এন্ড ২ টার মধ্যে ডিফারেন্সটা দেখবো। এগ্রিগেট ডিমান্ডে আমরা কোর টপিকের মধ্যে আছে ডেফিনিশন, why the aggregate demand curve is downward sloping and what are the reason behind change in aggregate demand, এরকম একটা প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা হচ্ছে গিয়ে এরপরে আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি। এটা আমরা আসলে এই চ্যাপ্টার র‍্যাপ আপ কোশ্চেনেই চলে গিয়েছেন যে এগ্রিগেট ডিমান্ডে একটা জায়গা থেকে আমরা আসলে কিছু ক্ষেত্রে আপনার এগ্রিগেট ডিমান্ডের কিছু জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে কিছু জায়গায় আমরা ওই তখনই ফিসকাল পলিসি ও মনিটারি পলিসিটা পড়েছিলাম, এভাবে পড়েছিলাম। তো ফিসকাল পলিসিটা আমরা কি দেখেছিলাম, ইটস টোটালি রিলেটেড উইথ দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ফিসকাল পলিসি পড়ার আগে আমরা একটা বেসিক কিছু আইডিয়া নিয়ে আসছিলাম যে বাজেট কিভাবে ক্রিয়েট হয়, এরকম অনেক কথা বলেছি। এগুলা অতটা ইম্পর্টেন্ট না, এগুলা জাস্ট আমরা একটু আইডিয়া নেওয়ার জন্য পড়বো। তো ফিসকাল পলিসি মেইনলি এমন ছিল যেখানে আমরা দেখেছিলাম যে ইটস টোটালি রিলেটেড উইথ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। অর্থাৎ যখন কোনো কারণে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে তখন আমাদের উপর ট্যাক্স বার্ডেন, এবং যদি কোনো কারণে আমাদের উপর ট্যাক্স কাট কমে যায় অর্থাৎ ট্যাক্স বার্ডেনটা কমে যায় বা আমাদের উপর যদি ট্রান্সফার পেমেন্ট বেড়ে যায়, তখন যেটা হয় যে ওভারঅল আমাদের ডিসপোজেবল ইনকাম অর্থাৎ আমাদের হাতে যে টাকাটা থাকে খরচ করার জন্য সেটা বেড়ে যায়। তো তখন আমরা যখন আমাদের হাতে টাকা আছে তখন আমরা ওভারঅল ডিমান্ডটা বাড়ায় দেই, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যায়। এটাই হচ্ছে গিয়ে ফিসকাল পলিসি, যেটা এখন আমরা দেখছিলাম যে আমি বলছিলাম যে এক্সপেনশনারি পলিসি হলে সেখানে হচ্ছে গিয়ে ওভারঅল ডিমান্ডটা বাড়ছে। তো এটা ছিল হচ্ছে এক্সপেনশনারি ফিসকাল পলিসি। এক্সপেনশনারি ফিসকাল পলিসি থাকলে যখন আমার এগ্রিগেট ডিমান্ড বাড়ছে এটার আউটপুট হিসেবে যেটা দেখতে পাই যে একটা দেশের আহ মানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যদিও প্রাইস লেভেলটা ওভারঅল একটু বাড়ে। এমপ্লয়মেন্ট জেনারেশন এই কারণেই হয় কারণ হচ্ছে গিয়ে যেহেতু ওভারঅল এগ্রিগেট ডিমান্ডটা বাড়ছে, তার মানে সেটাকে সাপ্লাই দেওয়ার জন্য সাপ্লাই দিতে থাকবো, তারপরে হচ্ছে গিয়ে সাপ্লাই যখন বাড়ায় দিব ওভারঅল প্রাইস লেভেল বাড়বে, মানুষজন কাজ পাবে, এরকম একটা বিষয়টা কাজ করে। আর মনিটারি পলিসিটাতে আমরা দেখেছিলাম হচ্ছে কি ইটস টোটালি রিলেটেড উইথ মানি মার্কেট। সো মনিটারি পলিসিতে আমরা এরকম আসছিলাম যে যেখানে হচ্ছে গিয়ে কোনো কারণে আমার যদি মানি সাপ্লাইটা বেড়ে যায়, মানি সাপ্লাইটা যখন বেড়ে যাবে তখন আমরা সেটাকে সরি, সাপ্লাই সাইড এফেক্ট অফ ফিসকাল পলিসি এখান থেকে পড়ে আসছি, আমরা ওইটা একটু যাই নাই, তো এটা একটু একটু বলে নিই তারপরে ওখানে যাচ্ছি। তো সেটাতে হচ্ছে আমরা মনিটারি পলিসি বলছিলাম। এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা ব্রড কোশ্চেন হিসেবে পড়েছিলাম, দ্যাটস দ্য সাপ্লাই সাইড এফেক্ট অফ ফিসকাল পলিসি। তো সেখানে আমরা যেটাতে ছিলাম, ছবিটা গেল কোথায়, ওয়েট আমি একটু ছবিটা বের করে নিই, দিস ওয়ান। সো আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে যে আমরা যখনই হচ্ছে গিয়ে ফিসকাল পলিসিতে যাচ্ছিলাম, ফিসকাল পলিসির ওভারঅল একটা সাপ্লাই সাইডের উপরে একটা এফেক্ট আছে, তো সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম একটা ক্লাসে। তো সেখানে আমরা দেখেছিলাম যে আহ, আমরা যখন নর্মালি লং রান এগ্রিগেট ডিমান্ড এবং লং রান এগ্রিগেট সাপ্লাই লেবার মার্কেটের জন্য দেখছিলাম, যখন এখানে আমরা ফিসকাল পলিসিটা অ্যাপ্লাই করছি তো ট্যাক্স বার্ডেনটা যখন চলে আসে তখন কোন সারপ্রাইজিংলি লেবার মার্কেটে লেবার সাপ্লাইটা ডিক্রিজ করে। সো সেই ক্ষেত্রে রিয়েল ওয়েজটা বেড়ে যায় এবং টোটাল জিডিপিটা রিয়েল ওয়েজটা হচ্ছে বেড়ে যায় এবং হচ্ছে গিয়ে ওভারঅল লেবার মার্কেটে লেবার সাপ্লাই ও লেবারের ডিমান্ডটা কমে আসে। দ্যাটস দ্য সাপ্লাই সাইড এফেক্ট অফ ফিসকাল পলিসি। তো এটা হচ্ছে যে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে একটা ইম্প্যাক্ট ফেলে, ফুল এমপ্লয়মেন্ট লেভেল এন্ড পটেনশিয়াল জিডিপি তে একটা ইম্প্যাক্ট ফেলে, এটা আমরা পড়বো। তো ফিসকাল পলিসি থেকে মেইনলি পড়বো হচ্ছে হোয়াট ইজ ফিসকাল পলিসি বা যে বিষয়টা, এটার জন্য আমি আমার রেকর্ডেড ভার্সন ক্লাসটা সাজেস্ট করবো। ওখানে দেখবেন যে আমি ছবি এঁকেছি নিজে একটা অ্যারো দিয়ে দিয়ে, এভাবে একটা ছবি এঁকে এক্সপ্লেন করলে আপনাদের জন্য ইজি হবে, ওভাবে যাবো। এবং সাপ্লাই সাইড এফেক্ট অফ ফিসকাল পলিসি সেক্ষেত্রে এই ছবিটা আঁকবো এবং এই যে দুইটা যে পয়েন্ট আছে যে ফুল এমপ্লয়মেন্ট লেভেল
এন্ড পটেনশিয়াল জিডিপিতে একটা ইম্প্যাক্ট ফেলে আর ওয়েজ রেটে যে একটা ইম্প্যাক্ট ফেলে, এই দুটো পয়েন্ট ধরে আগালেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপর আসে মনিটারি পলিসি থেকে আমি ডিরেক্ট প্রশ্ন করি, অর্থাৎ কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এন্ড রেস্ট্রিকটিভ মনিটারি সরি এক্সপেনশনারি মনিটারি পলিসি, আর যেটাকে হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি, যেটা কি সেটাতে আমরা যাই। এই দুটোই এখান থেকে আমার প্রশ্ন। তো বলেই দিচ্ছি যে আমি প্রশ্নটা আসলে কোথা থেকে করব। তাহলে ফিসকাল পলিসি চ্যাপ্টার থেকে আমার পড়বই হচ্ছে গিয়ে ফিসকাল পলিসিটা কি, আর হচ্ছে গিয়ে সাপ্লাই সাইড এফেক্ট। আর মনিটারি পলিসি চ্যাপ্টার থেকে পড়বো হচ্ছে গিয়ে একটা পারলেই হয়, কন্ট্রাকশনারি বা রেস্ট্রিকটিভ যেকোনো একটা মনিটারি পলিসি পড়লেই হয়, তো সেখান থেকে। সো ওভারঅল ফাইনালের জন্য দেখেন ঠিক 7টা টপিকই আমরা পাচ্ছি। আপনার চ্যাপ্টার 5 থেকে আসছে হচ্ছে গিয়ে ইনফ্লেশন, এটার ক্যালকুলেশনটা, এটা গেল একটা টপিক। চ্যাপ্টার 10 থেকে যেটা এগ্রিগেট সাপ্লাই থেকে যদি আমি যাই, এগ্রিগেট সাপ্লাই থেকে একটা কোশ্চেন, এগ্রিগেট ডিমান্ড থেকে একটা কোশ্চেন, এই দুইটা টপিক। তারপরে আসছি হচ্ছে গিয়ে আপনার চ্যাপ্টার 13 থেকে, যেখানে আমরা হচ্ছে গিয়ে মনিটারি পলিসিটা পড়েছি, ফিসকাল পলিসিটা পড়েছেন, সেখানে ফিসকাল পলিসি এন্ড এর সাপ্লাই সাইড এফেক্ট, এটা এখানে দুটো টপিক। আর হচ্ছে গিয়ে চ্যাপ্টার 14 যেটা, সেখানে হচ্ছে গিয়ে আমরা মনিটারি পলিসি, এটা যে দুই মানে এটার যেটা ওভারঅল মনিটারি পলিসি যেটা সেটা। তো এই যে দেখেন ওভারঅল 7টা টপিক হলো, এই 7টা টপিকের উপরেই কিন্তু আমি বারবারই বলছি যে কোর 7 টপিক ছিল, এবং এই কোর 7 টপিক টাচ করে আমি প্রশ্ন করেছি। ছোট ছোট যে বিষয়গুলো আমি পড়িয়েছি, এখানকার কোনটা থেকে তেমন কোনো প্রশ্ন আমি করি নাই। তো এটাই ছিল ওভারঅল রিভিউ দেওয়ার মতো। আমি তেমন কোনো রিভিউ ওইভাবে, মানে রিভিউ বলতে যেটা বুঝেছি যে ওভারঅল একটু বলে আসি, কিন্তু কোনো শর্ট সাজেশন বা দেই না। কিন্তু আসলে আমি যা বলেছি এটা যদি ভালোভাবে বুঝেন তাহলে দেখেন যে ওভারঅল বলেই দিয়েছি যে কোথা থেকে আসলে প্রশ্নগুলো আসতে পারে। এই তো। জি, থ্যাংক ইউ ম্যাম। আর হচ্ছে গিয়ে আমি একদম বলবো যে যে টপিক গুলো বললাম একদম কোর টপিক, বারবার বলছি যে এগুলো হচ্ছে আমার কোর টপিক, এগুলো পড়তে হবে। এখান থেকে এই টপিক গুলো যদি পড়েন, আমি বলবো যে একদম 100% কমন পাবো। বাট যেহেতু বলছি যে অপশন আছে, এই কারণে নিজের খেয়াল খুশি মতো যদি 2টা চ্যাপ্টার বাদ দিয়ে দিই, তাহলে একটু কষ্ট হয়ে যাবে ফাইনালে অ্যান্সার করতে। আর ফাইনালের জন্য বলবো ডেফিনেটলি আমরা গ্রাফ আঁকবো। ম্যাক্রো ইকোনমিক্সে যেটা হয়, গ্রাফ রিলেভেন্ট ছবি থাকলে আমরা যাতে আঁকি, ওটা খুব ইম্পর্টেন্ট। রিলেভেন্ট ছবিটা না থাকলে দেখা যায় যে মার্কসটা কাটার জায়গাটা চলে আসে আমাদের হাতে, তখন আমরা মার্কসটা কাটি। কোশ্চেন যেন কয়টা থাকবে? আমাদের 7টা কোশ্চেন থাকবে, 7টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। মানে অপশন থাকবে আপনার জন্য, কিন্তু এর মধ্যে একটা কোশ্চেন ম্যান্ডেটরি দেওয়া, মানে 1 নাম্বার কোশ্চেনটা ম্যান্ডেটরি, 2 থেকে 7 নাম্বার কোশ্চেন, অর্থাৎ বাকি 6টা থেকে যে কোনো 4টা অ্যান্সার করবেন, এরকম। এখন আবার প্রশ্ন করে না ম্যাডাম কোন কোশ্চেনটা ম্যান্ডেটরি, না না ম্যাম, সেটাকে কোন টপিকের উপরে কোশ্চেন ম্যান্ডেটরি, এটা আবার প্রশ্ন করতে যায় না। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দিব। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমার জন্য এই সেমিস্টারটা খুব ডিফিকাল্ট ছিল, অনেক ডিফিকাল্ট। মানে এই সেমিস্টার শুরু হওয়ার আগে যদি জানতাম যে আমার এই সেমিস্টার শেষে আমার লসের পরিমাণটা এই দিকে যাবে, আমি ভালো নাই। ভালো নাই বলতে বুঝাচ্ছি যে আমার হচ্ছে গিয়ে আই লস্ট এভরিথিং ইন দিস সেমিস্টার। মানে এটা ইটস নট লাইক মানে এটা আমার টোটালি পার্সোনাল লাইফ রিলেটেড, আমি এটা বলছি। তো আমি হচ্ছে এমন কিছু জিনিস লস করেছি যেটা আমার আসলে আর কখনো আহ, আমি আর রিকভার করতে পারবো না। এটাই হচ্ছে আমার লাইফের সবচেয়ে কষ্টের জায়গা, যেটা আমার লাইফ আমি হারায় ফেলছি। তো তারপরেও এই সেমিস্টার শুরুতে যদি আমি বুঝতে পারতাম যে আমি এই লসটা আমার হবে, তাহলে আমি হয়তো এই সেমিস্টারে কন্টিনিউ করতাম না। মানে আমি ওইটা বলতে চাচ্ছি, আমি হয়তো আম্মুকে আরো বেশি সময় দিতাম, এখন ওরকম ফিল করি। তো তারপরেও আপনাদের কাছ থেকে আমি যে সাপোর্টটা পেয়েছি, আমি আই এম রিয়েলি গ্রেটফুল। আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন আমাকে, আমার সিচুয়েশনটা কনসিডার করেছেন। তো এই জন্য আমি অনেক আপনাদের কাছে অনেক গ্রেটফুল থাকবো। আর নিজেরা ভালো থাকবেন। আপনাদের জন্য হচ্ছে গিয়ে সুবিধার যে জায়গাটা, এটা আমার জন্য এখন বেশ ভালো হয়েছে।
আমি যেহেতু ভিডিওগুলো একটা একদম সুন্দর একটা অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে দিই আপনাদের ক্লাসের। ক্লাস যখন আমাদের শেষ হয়ে যাবে তারপরেও আমরা চাইলে ওখান থেকে জাস্ট Google ক্লাস আমি যেহেতু পরে প্লেলিস্টটা হচ্ছে গিয়ে প্রাইভেট করে দিব। তো Google ক্লাসরুম থেকে চাইলেও আমরা হচ্ছে ওগুলা লিঙ্ক গুলো থাকলে আমরা যে ওভারঅল দেখতে পাবো। যদি কোনো সময় মনে হয় যে ক্লাসগুলো নিয়ে আবার একটু স্টাডি করতে চাই, সেই সুবিধাটা আছে। আর ওই যে বললাম মানুষ তো ভুল ত্রুটি মানুষের হতেই পারে অনেক। তো সেই ক্ষেত্রে আসলে আমার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় আমার এন্ড থেকে তাহলে সেটার জন্য হচ্ছে গিয়ে আপনাদের কাছে আমি আশা করব যে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন। এই তো। আমার জন্য দোয়া করে নিজেরাও ভালো থাকবেন। করোনা থেকে মানে এখন করোনার যে সিচুয়েশন সেটার জন্য ভালো থাকবেন এবং আমার ব্যবহারে যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, হ্যাঁ, আমি অনেক সময় খুব ডিরেক্ট অ্যান্সার করে ফেলি। দেখা যায় বলে ফেলি যে, "না এটা সম্ভব না তো এটা দিবই না।" যেমন অনেকেই হয়তো সাজেশন চায়। আমি সাথে, সাথে বলি, "আমি তো সাজেশন দেই না। কোন ক্লাসেই সাজেশন দেই না।" এই যে এভাবে বলে ফেলি। হয়তো অনেক একটু হার্ট হতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি সরি। আসলে হয়তো মেইন করে এভাবে বলি না। মানে আমি যেটা আমার স্ট্র্যাটেজি সবার জন্য ইউনিফর্ম। আমি কারোর ব্যাপারে বায়াসড ওয়েতে চিন্তা করি না তো। তো ওই কারণে হয়তো ওই বেসিসে অনেক সময় বলে দিই যে আমি তো এটা করিই না। তাহলে আমি আলাদা করে আপনাকে কেন বেনিফিটস দিব? হয়তো ওইভাবে চিন্তা করে বলি। তো ওইভাবে জিনিসটাকে দেখবেন। তো পজিটিভ ওয়েতে দেখবেন। দেখবেন যে লাইফটা খুব সুন্দর হবে এবং আ সবসময় না ভালো চিন্তা করবেন। থিংক পজিটিভ। দেখবেন যে আপনার মনও ভালো থাকবে, আপনার মনটা না কুলুষিত হবে না। কি ২ দিনের দুনিয়া। মানে আসলে আমরা খুব বেশি দিন কি বাঁচবো? আমরা খুব বেশি দিন বাঁচবো না। মানে তো এই অল্প জীবনে কে কি করলো মানে এত ঋণাত্মক চিন্তাভাবনা না করে আ ঋণাত্মক না চিন্তাভাবনা করে যদি মানে একদম পজিটিভলি চিন্তা করে দেখবেন যে জীবনটা অনেক সহজ হবে, অনেক ভালোভাবে আমরা বাঁচতে পারবো। তো ভালো মানে ছেড়ে দেওয়ার মন মানসিকতা আসেন বা পজিটিভলি চিন্তা করাটা আসলে শুরু করেন। দেখবেন যে ভালো লাগবে। আচ্ছা আর আমার সাথে যদি কোনো কারণে কমিউনিকেট করার প্রয়োজন হয়, আমি বেটার ফিল করি হচ্ছে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে কমিউনিকেট না করে ওভারঅল যদি আমাকে ফোনে আমার সাথে কমিউনিকেট করেন, আমি এটা বেশি পছন্দ করি। আমাকে মেসেঞ্জারে নক করার থেকে আমি ফোন কলটাই আপনার কাছে বেশি প্রেফার করি। আমার কোর্স রিলেটেড কোনো বিষয় হলে আপনি অবশ্যই আমাকে ফোন কল করতে পারেন। আর যদি কোনো কারণে কোনো সাজেশন দরকার হয় বা কোনো অনেক সময়ই আমরা সাজেশন চাই অনেক বিষয়ে। সেক্ষেত্রে তখন হয়তো সোশ্যাল মিডিয়াতে নক করতে পারেন। সেটা আমরা ওভারঅল একটা সময় কমিউনিকেট করে নিব এটাই। তো কারোর যদি কিছু বলতে ইচ্ছা করে না, আর আপনার একদম চুপ করে থাকবেন। আমি জানি কোনো কথা না বলবেন না না। ম্যাম, চুপ করে থাকবো কেন ম্যাম? আমরাও পুরো সেমিস্টার করলাম, আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ম্যাম, আমাদেরও মাফ করে দিবেন। এবং হচ্ছে এইখানে ম্যাম মানে অনেকে হয়তো অনলাইনের কারণে খুবই কম কথা বলেছে, হুম, হুম। এইটা হয়তো অফলাইনে হলেও হতো না। এখন এক্সাক্ট ম্যাম আমরা কি আশা করছি যাতে অফলাইনে হয়, দেন আমরা আবার সরাসরি ক্লাস করি। ইনশাআল্লাহ। এটা তো আসলে সবাই চাই আমরা। ম্যাম আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। জি। মানে এটা আসলে বলতে হয় না। এটা এমনিই চলে আসে। মানে তবে জানি মানে ফিল করছি। আমি দেখি কি যে যাই সবাই ভালো করুক। আমি চিন্তা করলাম আচ্ছা আল্লাহর কাছে দোয়া করছি সব স্টুডেন্ট ভালো থাকুক। তাহলে আল্লাহ সবাইকে কিভাবে ভালো রাখবেন? তখন একটা বিশাল একটা ইকোনমিক এক্টিভিটিস এর কথা চিন্তা করলাম। করে দেখলাম যে হ্যাঁ, এইভাবে করে আল্লাহ তাআলা সবাইকেই ভালো রাখছেন। এভাবে ভাবি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ম্যাম অনেকের সাথে আমরা আসলে আর আপনার কি কি ক্লাস পাবো? মনে হয় না আর কোন কোর্স পাবো আপনাদের সাথে। কারণ আমাকে তো আসলে বিবিএ তে কোর্সই কম দেয় এখন। তো মনে হয় না আর কোন কোর্স পাবো। এটাই বলতে চাচ্ছিলাম। আর মনে হয় কোর্স পাবো না। কারণ আগে দেখা যেত বেশ কিছু কোর্স নিতাম। এখন তো কোর্সই দেয় না বিবিএ তে। তো হয়তো পাবো না। সমস্যা নেই ম্যাম, আমরা জুনিয়রদের সাথে গিয়ে আবার ক্লাস করবো। আর মনে হয় ক্লাস পাবো। মানে আর মনে হয় কোর্স পাবো না। কালকে হচ্ছে আমি একটা জার্নালিজম ডিপার্টমেন্টের ম্যামের পোস্ট দেখছিলাম, তো ম্যাম মানে এমন লিখেছে ক্যাপশনে যে উনি একটা ক্লাস নিচ্ছে, তো সিনিয়ররা এসে মানে ৪-৫ জন করে ৩-৪ বার আসছে যে ম্যাম আমরা আপনার ক্লাস করবো, এখানে একটু বসি, এখানে একটু বসি। তো মুনিরা এমন ম্যাডাম। ৪-৫টা জার্নালিজম ডিপার্টমেন্টের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপুকে এত ভালো লাগে। হ্যাঁ, আমি হচ্ছে ওই যে ওনার সাথে পরিচয় হয়েছিলাম ওই যে ১৬ই ডিসেম্বরের স্মৃতিসৌধে হুম, গিয়েছিলাম, হুম, 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 হুম। তো ওনার সাথে।
ম্যাম এত মানে সুইট, মানে আমাদের সাথে সবার সাথে এসে নিজে থেকেই ছবি তুলছে যে আসো ছবি তুলি, আসো আসো, মানে একজন একজন করে। তো আপু অনেক খুবই ভালো ভালো, লাগছে। খুবই ভালো। মানে কিছু পার্সন থাকে দেখবেন যে তাদের সাথে আহ ধরেন না, যাই আপনার ধারণা থাকুক না, তাতে তার সাথে কথা বললে না তার মন ভালো হয়ে যাবে। উনি হচ্ছেন ওরকম টাইপের আপুর। মানে ওভারঅল যাই হোক না কেন, আপুর সাথে কথা বলে মন ভালো হয়ে যায়। এত সুন্দর করে, এত আদর আদর করে কথা বলে, খুব ভালো লাগে। লার্ন করার কিছু থাকে, যেমন ওনার কাছে আমি আমি এটা অনেক চেষ্টা করি যে এই জিনিসটা আমার মধ্যে আনতে, আমার মধ্যে আসে না। ওকে, তো ম্যাম আপনিও অনেক ভালো, অনেক সুন্দর করে কথা বলেন। আমি ভালো না, ভালো না। আমি ভালো না, কান পাতলেই শুনবেন, আমি তো ভালো না। তো সেটা যেটা আপনার কাছে না ম্যাম মনে আপনি হতে অনেক পারে। ভালো। তো যেটা বলছিলাম, মানে আমি এখন চেষ্টা করি, মানে এই যে এই সেমিস্টার তো আমার জন্য খুব লার্নিং সেমিস্টার ছিল। আম্মু আমাকে অনেক অ্যাডভাইস দিয়ে গিয়েছে। আম্মু যেগুলো আমাকে অ্যাডভাইস দিতে, আসলে আমি এটা ফিল করতাম না। আম্মু চলে যাওয়ার পর আমি ফিল করি যেগুলো আমার জন্য অ্যাডভাইস ছিল। তো এখন আমি দেখা যায় কি মানুষের বিহেভিয়ার থেকে লার্ন করার চেষ্টা করি। তো ওইটাই বললাম, আমার অনেকের অনেক কিছু শিখতে চাই। কারণ শওকত আর আপু এত এত সফট স্পোকেন, এত ডাউন টু আর্থ, আমার এটা খুব ইচ্ছা করে ওনার কাছ থেকে এটা শিখতে, যে কিভাবে আপুর কাছ থেকে আমি এটা মানে এই জিনিসটা নিজের মধ্যে আনবো। আসে না, সত্যি কথা যেটা আসে না। একটু কিছু হলে খুব রাগ উঠে যায়, রাগ উঠে একটু উল্টা পুল্টা রিয়াক্ট করে ফেলি। এগুলো করা উচিত না। জি মানে ম্যাম, এইটা এই, সত্যি ম্যাম। আমাদের ডিপার্টমেন্টে শওকতারা ম্যামের মতো মানে এত সফট মাইন্ডেড মনে হয় আমি হ্যাঁ, এত আর হাম্বল, এত হাম্বল। মানে আমি, যত যাই বলি মানে কখনো মানে একটু রেগেও কথা বলে না, মানে হাসি থাকে। হুম হুম, এত বিরক্ত করেছিল। তো এইগুলোই বলছি, মানে এই যে আপুর কাছ থেকে এটা শিখতে চাই। মানে এই জিনিসগুলোর অনেক কিছু আছে, লার্ন করার মতো বিষয় আছে যেগুলো আসলে খুব ইচ্ছা করে। তো এটা আমি এটা মিন করছি না যে আমি মানে আসলে কি, এই যে বললাম যে লাইফ ইজ টু শর্ট। আমি কেন মানে রিসেন্ট এই জিনিসটা তো খুব ফিল করি যে কি দরকার আছে এর বিষয়ে কথা বললাম। আমি সারাক্ষণ ধরেন যে দেখবেন যে যারা নেগেটিভ চিন্তা করে তারা সারাক্ষণ প্রত্যেকটা মানুষের বিষয়ে নেগেটিভ চিন্তা করতে থাকে। তো আমি চিন্তা করি কি, এদের হার্টে তো পানিই নাই, সারাক্ষণ নেগেটিভ চিন্তা করছে। তাহলে তাহলে আমার মানে আমি আমি ভালোই তো থাকতে পারবো না সারাক্ষণ। মানে সারাক্ষণ নেগেটিভ নেগেটিভ চিন্তা, আমার তো আমার মনের মধ্যে ভাইবটাই তো নেগেটিভ চলে আসবে। তো আমার আসলে এগুলো এখন আর ওরকম ভালো লাগে না। তাই আমি বলবো যে আমরা সব পজিটিভ চিন্তা করবো। আল্লাহ যতদিন হায়াত দারাজ করেছেন ততদিন যাতে, মানে ওই যে বললাম, ভালো থাকি, নিজেদের মতো করে পজিটিভ ওয়েতে চিন্তা করবো, ওইটাই বেটার। কি দরকার পড়ছে ছোট্ট একটা জীবনে এত কঠিন ভাবে চিন্তা করা। জি ম্যাম। ম্যাম, আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্ট লিস্ট থেকে দেখবো, নিব। সো যাদের নেটওয়ার্ক ইস্যুস আছে বা আদার্স প্রবলেম আছে, দেখা যায় যে পার্টিসিপেন্ট লিস্টে একবার জয়েন করলে ওটা চলে আসে, তো ডোন্ট ওয়ারি। ওকে ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। তারপরেও এটা আপনাদের সাথে আমার লাস্ট কমিউনিকেশন না, আবারও বলছি, কোনো কারণে যদি কোনো প্রয়োজন মনে করেন, কোনো কারণে নক করতে চান, ফিল ফ্রি টু নক মি। আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, আর কথা হবে। এই ব্যাপারে কোনোই সন্দেহ নাই। আর ভালো থাকবেন। এই তো, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা ক্লোজ করে দেই। এন্ড বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। ইনশাল্লাহ পরীক্ষার হলে তো থাকবো, মানে পরীক্ষার দিন তো থাকার চেষ্টা করব, যাতে আপনাদের কোনো প্রবলেম হলে সেটা সলভ করে দেওয়া যায় ইনস্ট্যান্ট। এই তো। জি ম্যাম। এটা ভেবে খারাপ লাগছে এখন আসলে যে আপনার কোর্স আর পাবো কিনা। দেখা যাক, এটাও বলা যায় না, এমনি বলে ফেললাম। মানে আমার এক্সপেকটেশন ওয়াইজ আসলে এখন আর কোর্স পাই না তো বিবিএ তে, ওই জন্য বললাম যে হয়তো আর কোর্স হবে না। ওই জন্যই বললাম, এখন দেখা যাক। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক না মানে সব। আমার আসলে ফিউচারে কি হবে এটা কি আমি জানি? ফিউচার তো আল্লাহ জানেন। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, এটাই ভালো ম্যাম। থাকেন।
হ্যাঁ, ওই জন্যই বললাম যে কোর্স জি ম্যাম, আপনিও ভালো থাকেন। আনসার্টেন ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করার তো দরকার নেই। যেটা হওয়ার হবে। পেলে পেলাম, না পেলে না পেলে। না পেলে যে ডিপার্টমেন্ট থেকে চলে যাচ্ছে এমন তো না। ডিপার্টমেন্টে দেখা হবে। তখন কথা বলবেন। সেটাই। সেটাই। ওকে ম্যাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ।